স্পাইসের উপরে যাদের ক্ষমতা থাকবে তারা গোটা দুনিয়াটার উপর রাজ করতে পারবে। স্পাইস হচ্ছে এই ডিউন ইউনিভার্সের সব থেকে মূল্যবান জিনিস, যেটা সাহায্যে সেই বৃহৎ বাহনগুলো চলে। তাছাড়াও ওষুধপত্র, নেশার সামগ্রী, নানা জিনিস এই স্পাইসের মাধ্যমেই তৈরি করা হয়। এবং এই স্পাইস নামক জিনিসটা একমাত্র পাওয়া যায় আরাকিস নামক একটি গ্রহে, যেটাকে প্ল্যানেট ডিউন বলা হয়। আর সেটাকে দখল করা নিয়ে চলছে এক বড় লড়াই, এক রাজনীতি। সেই আরাকিস নামক গ্রহের বাসিন্দা, যাদেরকে ফ্রিম্যান বলা হয়, তারা কখনোই চাইবে না যে বাইরের গ্রহ থেকে, বাইরের দুনিয়া থেকে মানুষেরা এসে তাদের গ্রহটাকে রাজ করুক এবং তাদের নিজস্ব স্পাইসগুলো চুরি করে নিয়ে চলে যাক। যদিও হাউস অ্যাট্রিডিস, অর্থাৎ সেই অ্যাট্রিডিস বংশের রাজা, যার নাম হচ্ছে লেটো, সেই ফ্রিম্যানগুলোর সাথে শান্তি চুক্তি স্থাপন করেছিল, যেটাকে বহু মানুষ ভালো চোখে দেখতে পারেনি। মানে সেই যে হয় না, একজনের ভালো হলে আরেকজনের মনে তো হিংসা তৈরি হতেই থাকে। সেই কারণে হারকোনেন এবং করিনো রাজবংশ, তারা দুজনে একত্রিত হয়ে জাস্ট এক রাতের মধ্যেই সেই অ্যাট্রিডিসের নাম চিহ্ন সব মুছে দেয়, যাতে কেউ খবর না পায়। এই ডিউনের সম্পূর্ণ জগৎটাকে নোন ইউনিভার্স বলা হয়, মানে এই সম্পূর্ণ মহাবিশ্বের যতদূর পর্যন্ত মানুষেরা রাজ করতে পেরেছে। এবং এই ইউনিভার্সটা তৈরি হয়েছে অনেক বড় বড় গ্রেট হাউস নিয়ে, মানে অনেক বড় বড় রাজবংশ, রাজপরিবারদের নিয়ে, যাদের উপরে ছিল সেই হাউস করিনো, অর্থাৎ যেখানকার রাজা ছিল শাডাম করিনো দ্য ফোর্থ। এবং সেই রাজার নিজস্ব সেনাবাহিনী, অর্থাৎ সেই ইম্পেরিয়াম, যাদেরকে সাদুকারও বলা হতো, তাদেরই সাহায্য নিয়ে সেই হারকোনেনরা অ্যাট্রিডিসের নাম চিহ্ন মুছে দিয়েছিল, জাস্ট সেই আরাকিস গ্রহটাকে জয় করার জন্য। সেই জন্যই তো প্রথমেই বললাম যে সেই স্পাইসের উপরে যার ক্ষমতা থাকবে সেই গোটা ইউনিভার্সটার উপরে রাজ করতে পারবে। এই ব্যাপারগুলো তো আমরা ডিউনের প্রথম পার্টি রেখেছিলাম এবং সেটার একটা এক্সপ্লেনেশন ভিডিও আমি অলরেডি বানিয়ে ফেলেছিলাম। তো আপনারা যদি না দেখে থাকেন তো সেটা ডেফিনেটলি চেক আউট করবেন। এবং কংগ্রাচুলেশন সেই মানুষগুলোকে যারা এই ডিউন পার্ট 2 সিনেমাটাকে বড় স্ক্রিনে অথবা আইম্যাক্সে দেখেছেন, কারণ ডেনিস ভিলেনিউভের বানানো এই সিনেম্যাটিক মাস্টারপিস আপনি সচরাচর দেখতে পাবেন না। লিটারালি একটা আই অর্গাজম দেওয়ার মতন সিনেমা। 1965 সালে ফ্র্যাঙ্ক হার্বার্টের লেখা সেই ডিউনের বই থেকেই বেস করে এই সিনেমাগুলো বানানো হয়েছে। এর আগেও ডিউনকে নিয়ে আমরা বহু সিরিজ সিনেমা পেয়েছি এবং লেখক নিজেও স্বীকার করেছেন এই গল্পে তিনি বহু ইসলামিক এবং আরবিক কালচার থেকে রেফারেন্স নিয়ে ব্যবহার করেছেন। তারপর আছে কমিউনিজম, সেই সময়ের পলিটিক্স এবং স্টার ওয়ার্সের থেকেও কিছু রেফারেন্স নিয়েছেন। সো দ্যাটস ইট, এবার পোস্টমর্টম শুরু করা যাক নাকি? হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি ডিউন পার্ট 2 সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে প্রিন্সেস এরুলান করিনো, অর্থাৎ স্বয়ং রাজা সাদ্দামের নিজের মেয়ে, মানে তার বড় মেয়ে অ্যাকচুয়ালি। সে গল্প লিখছে ইউনিভার্সের চারদিকে ঘটে যাওয়া বিভিন্ন ইভেন্টগুলোকে নিয়ে, যার মধ্যে একটা ইভেন্ট রিসেন্টলি ঘটে গেছে, অর্থাৎ আরাকিস নামক সেই গ্রহে অ্যাট্রিডিসের উপরে আক্রমণ। জাস্ট এক রাতেই সেই অ্যাট্রিডিসের সব নাম চিহ্ন মুছে গিয়েছে। মেয়েটা জানে যে তার পিতা নিজে থেকে এই কাজটা করিয়েছে, তবে এই জিনিসটাকে সম্পূর্ণ গোপন রাখা হয়েছে যে এই অ্যাট্রিডিসদের নির্বংশ করতে স্বয়ং রাজা সাদ্দামের হাত রয়েছে। যেমনটা বলেছিলাম যে এই ইউনিভার্সে শুধু হারকোনেন, অ্যাট্রিডিস, করিনো এই কটা রাজপরিবার তো না, বরং আরো অনেক রয়েছে। তারা রাজার এই সত্যটা জানতে পেলে অবশ্যই তাকে ভালো চোখে দেখবে না, তাকে আর বিশ্বাস করবে না আর কি। সে আরাকিসে হারকোনেনদের রাজ শুরু হয় এবং তারা শুরু করে দেয় তাদের স্পাইস প্রোডাকশন, অর্থাৎ সেই স্পাইসের চাষ করা। অন্যদিকে সেই আরাকিস নামক গ্রহতেই আমরা পল অ্যাট্রিডিস এবং তার মা জেসিকাকে দেখতে পাই। মোটমাট সবাই তো জানে যে সেই অ্যাট্রিডিসদের পরিবারের সবাই মারা গিয়েছে, তবে পল এবং তার মা এখনও জীবিত রয়েছে এবং সেই গ্রহের যে বাসিন্দা যারা রয়েছে অর্থাৎ ফ্রিম্যান, তারা পলকে আশ্রয় দিয়েছে। পল এখন সেই ফ্রিম্যানদের হয়েই কাজ করছে এবং তারা লুকিয়ে লুকিয়ে হারকোনেনদের উপরে আক্রমণ করছে। দেখুন, সেই হারকোনেনরা এসেছে গেডি প্রাইম নামক আর একটা গ্রহ থেকে। তবে এই আরাকিস নামক গ্রহটা সবার জন্য না, এই গ্রহে জল নেই, যেটা মানুষের বেঁচে থাকার জন্য সব থেকে বেশি এসেনশিয়াল। তাই এখানে সার্ভাইভ করাটা সবার পক্ষে সহজ না। তবে এখানকার বাসিন্দা অর্থাৎ ফ্রিম্যানরা, তারা এই গ্রহটাকে মাস্টার্ড করে ফেলেছে। এই পরিবেশ, এই আবহাওয়াটাকে প্রপারলি কিভাবে ব্যবহার করতে হয় তারা জানে। তাই স্বাভাবিকভাবেই সেই হারকোনেনগুলো ফ্রিম্যানদের সাথে তো লড়ে পারে না। ফ্রিম্যানরা তারপর সে মৃত হারকোনেনদের বডি থেকে ফ্লুইডগুলো টেনে নেয়। যেমনটা জানেন যে মানুষদের শরীরেও তো জল রয়েছে এবং এই সিনেমার প্রথম পার্টেও তো আমরা দেখেছি যে এই ফ্রিম্যানরা জলটাকে কতটা বেশি গুরুত্ব দেয়। ইভেন মুখের থুতু থেকে শুরু করে চোখের জল, প্রত্যেকটা জিনিস তাদের কাছে মূল্যবান। তারপর তারা সেই মৃত হারকোনেনদের বডিগুলো সেই গ্রহের যে বৃহৎ প্রাণীটা রয়েছে সেই স্যান্ডওয়ার্মটা, যাকে শাই হুলুদও বলা হয়, তাকে খাইয়ে দেয়। ফ্রিম্যানদের কাছে এই জন্তুটা একটা পবিত্র প্রাণী এবং এই প্রাণীটার কারণেই এই গ্রহের বালির মধ্যেই স্পাইস নামক সেই বস্তুটা তৈরি হয়, যেটার কারণেই এই মরুভূমির মতন গ্রহটার মূল্য কয়েক হাজার গুণ বেশি হয়ে গেছে। অন্যদিকে সেই হারকোনেনদের যে কমান্ডার এই মুহূর্তে রয়েছে, যার নাম হচ্ছে রাবান, যে হচ্ছে সেই হারকোনেনদের যে রাজা অর্থাৎ ভ্লাদিমির হারকোনেনের নেফিউ। রাবান খুবই রকচটা, একদম শান্ত বসে থাকার মতন মানুষ না, এবং সে উত্তেজিত হয়ে পড়ছে যে সেই ফ্রিম্যানরা কিভাবে হারকোনেনদের এরমভাবে হারিয়ে দিচ্ছে সেই মরুভূমির মধ্যে। অন্যদিকে সেই ফ্রিম্যানরা তাদের নিজস্ব বাসস্থানে ফিরে আসে।
সেই স্থানে ফ্রিমেনদের একটা কমিউনিটি রয়েছে, তাদের একটা ছোট সেটেলমেন্ট যেটার নাম হচ্ছে সেইট বার, এবং সেই কমিউনিটির যে লিডার হচ্ছে যার নাম হচ্ছে স্টিলগার, সে স্টিল বিশ্বাস করে যে সেই পল অ্যাট্রিডিস সে হয়তো তাদের মাসায়া। শুধু সে না, এরকম বহু ফ্রিম্যান রয়েছে যারা একটা ভবিষ্যৎবাণীর উপরে বিশ্বাস করে যে কেউ একজন আসবে বাইরের দুনিয়া থেকে যে এই মানুষগুলোকে জান্নাতে নিয়ে যাবে বা এই সম্পূর্ণ গ্রহটাকে একটা স্বর্গ বানিয়ে দেবে। আই মিন অবভিয়াসলি মানুষদের কমফোর্টলি বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? একটা সুন্দর পরিবেশ, জল, যেটা এই গ্রহে নেই। কিন্তু সেই বাইরের দুনিয়া থেকে যে আসবে, যাকে তারা লিসেনাল গাইড বলে ডাকছে, সে এসে সবকিছু পরিবর্তন করে দেবে। এবং স্টিলগার মনে করে যে পল হচ্ছে সেই লিসেনাল গাইড। তবে অনেকেই আছে যারা এই ভবিষ্যৎবাণীতে একদমই বিশ্বাস করে না। অনেকে মনে করে যে সেই লিসেনাল গাইড হয়তো এই ফ্রিম্যানদের মধ্যে থেকেও কেউ একজন হবে। একই সাথে সেই পল একজন ফ্রিম্যান জামিসকে তো হত্যা করেছে, যদিও পলের সেই ফাইটটা ফেয়ার ফাইট ছিল, পল কোনো চিটিং করেনি। আগের পার্টি তো দেখেছিলাম যে পলকে তার নিজের জায়গাটা প্রমাণ করতে হলে সেই ফ্রিম্যানদের একজনকে হারাতে হবে, তারা একটা জীবন মৃত্যুর লড়াই লড়বে এবং পল সেই লড়াইতে জিতে গেছে। তাই অবশ্যই পল এখানে কোনো চিটিং করেনি। তবে পলই যে তাদের সেই লিসেনাল গাইড বা মাহাতীয় হবে, এই কথাটা এখনো সবাই বিশ্বাস করে উঠতে পারছে না। একই সাথে পলের মা, যার নাম হচ্ছে জেসিকা, সে অন্তঃসত্ত্বা, তার পেটে একটা মেয়ে রয়েছে এবং এই কথাটা সে সবার থেকে গোপন রেখেছে, শুধু পল জানে। এখন যেহেতু পলকে তারা লিসেনাল গাইড মনে করছে, মানে তাদের সেই প্রফেট, তাই অবশ্যই পলের মাও তাদের রেভারেন্ট মাদার হবে। এখন রেভারেন্ট মাদার একটা বড় পদ, কি সেটা আমি এখন বুঝিয়ে দিচ্ছি আপনাদের। সো স্টিলগার সেই জিনিসটাকে এক্সপ্লেইন করার আগে জেসিকাকে নিয়ে যায় একটা অদ্ভুত স্থানে, যেখানে জেসিকা প্রচুর জল দেখতে পারে। মোটামুটি একটা পুল বানিয়ে ফেলেছে সেই জলের। কি করে? সেই যে ফ্রিম্যান, যার নাম ছিল জামিস, সে মারা যাওয়ার পর তার শরীর থেকে ফ্লুইডটা নিয়ে সে পুলের মধ্যে ঢেলে দেওয়া হয়। এরকমই প্রচুর ফ্রিম্যান মারা গেছে এবং যাদের শরীরের থেকে ফ্লুইডগুলো টেনে টেনে সেইখানে ঢালা হয়েছে, যেটা একটা পুলের আকার নিয়েছে। সে মনে করে যে এখানে পর্যাপ্ত পরিমাণে জল যখন হয়ে যাবে, তখন সে লিসেনাল গাইড এসে এই গ্রহটাকে সম্পূর্ণ চেঞ্জ করে দেবে এবং এটাকে একটা প্যারাডাইস, একটা জন্নত বানিয়ে দেবে সে। এখন সেই লিসেনাল গাইড যেহেতু একজন ইম্পর্টেন্ট মানুষ, তাহলে অবশ্যই সেই লিসেনাল গাইডের যে মা, সেও তো ইম্পর্টেন্ট হবে, তাই না? এই ফ্রিম্যানদের একজন রিলিজিয়াস লিডার থাকে, যাকে তারা রেভারেন্ট মাদার বলে, যে এই অতীত এবং ভবিষ্যৎ দুটোই দেখতে পারে। তবে একটা রেভারেন্ট মাদার কিভাবে চুজ করা হয়, মানে একটা সাধারণ মেয়ে কিভাবে একটা রেভারেন্ট মাদারে পরিণত হবে? দেখুন, এই ডিউনের সিনেমাটা দেখলে আপনারা বেনে জেসরিটদের অবশ্যই দেখেছেন, একটা ধর্মীয় সংগঠন যেখানে শুধু মেয়ে সদস্যরাই থাকে। যদিও তারা কখনোই স্বীকার করে না যে তারা একটা ধর্মীয় সংগঠন, তবে রিলিজিয়ান এবং পলিটিক্স মানে রাজনীতি, এই দুটোতেই তাদের একটা স্ট্রং ইনফ্লুয়েন্স রয়েছে। এই বেনে জেসরিট তার কবে বানানো হয়েছিল তাদের সূত্রপাতটা প্রপার জানা যায়নি। কথায় আছে যে সেই বাটলেরিয়ান জিহাদের সময় থেকে তাদের অস্তিত্ব রয়েছে। বাই দ্য ওয়ে, বাটলেরিয়ান জিহাদটা কি? দেখুন, বর্তমানে আমরা এআই ব্যবহার করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা এআই দিয়ে এমন এমন কিছু কাজ করিয়ে দিচ্ছি যেগুলো মানুষরা নিজেরাও করতে পারছে না। তবে এই ডিউনের সময়কালটা বর্তমান সময় থেকে প্রায় কয়েক হাজার হাজার বছর পরে, যখন একটা বড় যুদ্ধ হয়েছিল, মানুষেরা এই এআইদের, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে সম্পূর্ণভাবে রিজেক্ট করে দিয়েছিল। এই এআইটাকে তারা থিঙ্কিং মেশিন বলতো, মানে তারা এমন যন্ত্র বা এমন রোবটদের মেনে নেবে না যারা চিন্তা করতে পারে। এই যুদ্ধটাকে তারা দ্য গ্রেট রিভল্টও বলে থাকে। আর তারপর থেকে এআই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, প্রতিটা যন্ত্র সবকিছু মানুষদের দ্বারাই চালনা করা হয়। ইভেন সেই স্পাইসের সাহায্য নিয়ে মানুষেরা নিজেদের উপরই অনেক এক্সপেরিমেন্ট করেছে, অনেক জেনেটিক এক্সপেরিমেন্ট করেছে, যার ফলে মানুষদের ক্ষমতা কয়েক গুণ বেড়ে গিয়েছে। মানে বড় বড় ধরনের হিসাবপত্র সবকিছু যেগুলো আমরা যন্ত্রের মাধ্যমে করতাম, সেগুলো এখন মানুষেরাও করে ফেলছে। দেখুন, অবভিয়াসলি ডুন সিনেমাতে এই ছোটখাটো জিনিসগুলোকে তো বোঝানো হয়নি, তবে এই ইউনিভার্সটাকে প্রপারলি বুঝতে হলে আপনাদের এই ছোট ছোট জিনিসগুলো জানা প্রয়োজন। সো কথা বলছিলাম সেই বেনে জেসরিটদের, অর্থাৎ সেই ফিমেলদের একটা সংগঠন। গোটা দুনিয়াতে, মানে এই ইউনিভার্সের যতগুলো বড় বড় রাজবংশ রয়েছে, সবার উপরে তাদের একটা ইনফ্লুয়েন্স রয়েছে। এমনকি রাজা সাদাম যে সেই অ্যাট্রিডিসদের উপরে আক্রমণ করেছিল, সেটাও সেই বেনে জেসরিটদের নির্দেশ অনুযায়ী করেছিল। একই সাথে পলের যে মা রয়েছে, সেও একজন বেনে জেসরিট, এবং এদের বেশ কিছু ক্ষমতা রয়েছে। এদের অনেক ধরনের ট্রেনিং দেওয়া হয়, মানে যেমন তেমন মেয়ে তো আর বেনে জেসরিটে পরিণত হতে পারবে না। তারা এক টাইপের হাই পিচ ভয়েসও ইউজ করে, এক টাইপের আওয়াজ, যেটার মাধ্যমে তারা যে কোনো পুরুষকে বা যে কোনো মানুষকে যে কোনো ধরনের কাজ করাতে বাধ্য করতে পারবে। ওয়েল, এই বেনে জেসরিটদের ব্যাপারে আরও পরে আলোচনা করব। সো সেই বেনে জেসরিটদেরই আর একটা পদ হচ্ছে সেই রেভারেন্ট মাদার, এবং এই আরাকিস গ্রহের যে রেভারেন্ট মাদার ছিল, তার বয়স হয়ে যাচ্ছে, সে মারা যাবে, এবং তার জায়গাটা জেসিকাকে নিতে হবে। জেসিকা নিজেও একজন বেনে জেসরিট, তাই সে অবশ্যই ব্যাপারগুলো ভালো মতনই বুঝে যাবে। কিন্তু প্রত্যেকটা গ্রহে বা প্রত্যেকটা কালচারে রেভারেন্ট মাদার পরিণত হওয়ার নিয়মগুলো ভিন্ন ভিন্ন। এখন এই ফ্রিম্যানদের নিয়মটা কি সেটা সে জানে না। ওয়েল, এই গ্রহের নিয়মটা সত্যি খুবই ভয়ানক।
যে সেই রেভেনেন্ট মাদার হবে তাকে একটা নীল পানীয় পান করতে হবে, যেটাকে ওয়াটার অফ লাইফ বলা হয়। এই নীল পানীয়টা আসে এই গ্রহের যে স্যান্ডওয়ার্মগুলো রয়েছে না, যে প্রাণীগুলো বাড়ির নিচে থাকে, তার পেট থেকে। সেই প্রাণীটা যখন মারা যাবে ঠিক তার আগের মুহূর্তেই সেই তরলটাকে তার শরীর থেকে বার করা হয়, এবং এটা খুবই পয়জনাস, খুবই বিষাক্ত। কোনো পুরুষ যদি এটা পান করে তো অবভিয়াসলি সে মরে যাবে। শুধু পুরুষ না, বহু মেয়েও এটা পান করলে মারাই যাবে। আর এটাই তো সে বেনে জেসরিটদের একটা পরীক্ষা, যে এটা পান করার পর সে বেঁচে থাকতে পারে কিনা। তবে এটা পান করে যদি সে বেঁচে থাকে তাহলে সে বেশ কিছু অ্যাবিলিটিস পাবে, বেশ কিছু শক্তি পাবে। কি কি শক্তি? দেখুন, এই যে রেভেনেন্ট মাদার রয়েছে, সে তো আর যেমন তেমন মানুষ না যে র্যান্ডাম একটা মেয়েকে বসিয়ে সেই নীল পানীয়টা খাইয়ে রেভেনেন্ট মাদার বানিয়ে দেওয়া হলো। সে এই গ্রহের সব ইতিহাস জানে, অর্থাৎ বর্তমানে যে রেভেনেন্ট মাদার রয়েছে সে তার আগে যে রেভেনেন্ট মাদার ছিল সে যা যা দেখেছে, যা যা শিখেছে সব কিছু জানে, এবং তার আগে যে ছিল সব জ্ঞান বর্তমান রেভেনেন্ট মাদারের মধ্যে রয়েছে। অর্থাৎ জেসিকা যদি রেভেনেন্ট মাদারে পরিণত হয় তাহলে তার আগে শত শত বছর ধরে যতগুলো রেভেনেন্ট মাদার ছিল তাদের সব নলেজ জেসিকার মধ্যে চলে আসবে। আর কি, জেসিকা সেই বিষটা তো পান করে অজ্ঞান হয়ে যায়, প্রায় কোমাতে চলে গেছে সে। অনেকে এই নিয়ে ঝামেলা করছে যে কি দরকার ছিল তাকে সেটা পান করানোর। তবে স্টিলগার তো মনে করে যে না, এটা হচ্ছে লিসেন আলগাইবের মা, তাকে রেভারেন্ড মাদার হতেই হবে। তবে পল আবার এইসব লিসেন আলগাইব এইসব ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করে না। সে নিজেকে একটা সাধারণ মানুষ মনে করে যে এখানে এসেছে তার পরিবারের মৃত্যুর বদলা নেওয়ার জন্য। সে এই ফ্রিমেনগুলোর সাথে লড়তে চায় যাতে সে হারকোনেনদের ধ্বংস করা যায়। একই সাথে জেসিকার কিছু হয়নি, কিছু সময় পরেই তার জ্ঞান চলে আসবে এবং পল সেটা বাকি লোকেদের এক্সপ্লেনও করে দেয় যে তার মা একজন বেনে জেসরিট। তাদের অনেক বছর ধরে এই ট্রেনিংগুলো দেওয়া হয় যে কিভাবে নিজেদের মেটাবলিজমটাকে আরো স্লো করে দেওয়া যায়, তার শরীরে যে বিষটা প্রবেশ করছে সেটার বহন ক্ষমতাটা কিভাবে কমিয়ে দেওয়া যায়। এই ধরনের ট্রেনিংগুলো বেনে জেসরিটদের অনেক আগে থেকেই দেওয়া হয়। সো এতক্ষণে আপনারা আশা করি বুঝে গেছেন যে সেই ফ্রেমেনদের মধ্যেও কিন্তু বেশ কিছুটা মতবিরোধ রয়েছে। অর্থাৎ অনেকে মনে করে যে হ্যাঁ, সেই লিসেন আলগাইব নামক একজন কেউ আসবে বাইরের দুনিয়া থেকে যে তাদের জন্নতে নিয়ে যাবে, এবং বাকি কিছু মানুষ যারা এটাকে জাস্ট কল্পনা, একটা গল্পই মনে করে, তাদের মতে এটা কোনো ধর্মীয় লড়াই না, বরং এটা তাদের গ্রহের লড়াই, যাতে বাইরের কেউ এই গ্রহটাকে দখল না করতে পারে। এবং এই গল্পে যে আর একটা গুরুত্বপূর্ণ চরিত্র অর্থাৎ চেনি, সেও এটাতেই বিশ্বাস করে। সেও পলকে কোনো বড় লিডার বা মাসায়া মনে করে না, বরং সে পলকে একটা বন্ধু মনে করে। সে চায় যে পল যাতে তাদের হয়ে লড়ুক। যাই হোক, জেসিকার তো হুঁশ আসে। তবে সেই তরল পানীয়টা পান করার পর জেসিকা অতীত এবং ভবিষ্যৎ সবকিছু দেখতে পাচ্ছে এবং সে পলকে প্রস্তুত করছে ভবিষ্যতের জন্য। পল জাস্ট একটা পদক্ষেপ পিছিয়ে আছে সেই কুইজাত হাজরাতে পরিণত হওয়ার থেকে। তবে কি এই কুইজাত হাজরা? দেখুন, যেমনটা বলেছিলাম, সেই বেনে জেসরিটরা তারা তো শুধু মেয়েই হয়, কোনো ছেলে হয় না। অ্যাকচুয়ালি হয় না বলতে হতেও পারবে না, কারণ পার্থক্যটা এখানে ক্রোমোজোমের। যেহেতু ছেলেদের মধ্যে এক্স এবং ওয়াই দুটো ডিফারেন্স ক্রোমোজোম রয়েছে, সেই কারণে বেনে জেসরিটরা তাদের পাওয়ারটাকে ছেলেদের মধ্যে ট্রান্সফার করতে পারে না। সেটা জাস্ট এক্স টু এক্সেই যায়, অর্থাৎ একটা মেয়ের থেকে আরেকটা মেয়ের মধ্যেই যায়। আর সেই কারণেই তো জেসিকার উপরে তাদের যে রেভারেন্ড মাদার ছিল, সে জেসিকার উপরে একটু চোটে ছিল যে জেসিকা কেন একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে। অ্যাকচুয়ালি সে বেনে জেসরিটদের এই ক্ষমতা রয়েছে যে তাদের পেটের সন্তানটা পুত্র হবে না পুত্রী হবে, মানে নেক্সট লেভেল অ্যাবিলিটিস রয়েছে তাদের কাছে। তবে এটা তো পুরনো কথা। তবে তারপরে সেই বেনে জেসরিটরা এক টাইপের ব্রিডিং প্রোগ্রাম শুরু করে, এবং এই প্রোগ্রামের একমাত্র টার্গেট হচ্ছে একটা ছেলে জন্ম নেবে যার মধ্যে সব ধরনের ক্ষমতা থাকবে, যে অতীত এবং ভবিষ্যৎ সবকিছু দেখতে পারবে, এবং তাকেই তারা বলে কুইজাত হাজরা। অর্থাৎ সেই পুরুষটাকে এই বেনে জেসরিটরাই বানাবে, যার মধ্যে ক্ষমতা থাকবে এই গোটা ইউনিভার্সটাকে রাজ করার। এখন সে যদি এই গোটা ইউনিভার্সটাকে রাজ করে, তার মানে বেনে জেসরিটদের ক্ষমতা আরো কয়েক গুণ বেড়ে যাবে। মানে ইটস অল অ্যাবাউট পলিটিক্স। এবং জেসিকা মনে করছে পল সেরকমই কেউ একজন। যাই হোক, সময় কাটতে থাকে। পল সেই ফ্রিমেনদের সাথে নানান লড়াইতে অংশ নিচ্ছে। পল তার নিজের যোগ্যতার প্রমাণ অনেক আগেই দিয়ে দিয়েছে, এবং পলের করা প্রত্যেকটা কাজই স্টিলগারকে ইমপ্রেস করে দিচ্ছে। মানে স্টিলগার ভেবেই নিয়েছে যে হ্যাঁ ভাই, এইটাই হচ্ছে সেই লিসেন আলগাইব। সময়ের সাথে সাথে পলের সাথে চেনির একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। মোটমাট তারা একে অপরকে ভালোবাসা শুরু করেছে। পল তার নিজের গ্রহের গল্পগুলো চেনিকে শোনাতে থাকে। এই মেয়েটা নদী সমুদ্র এইসবের ব্যাপারে তো কিছুই জানে না, এগুলো জাস্ট তার কাছে একটা গল্পের মতো। বৃষ্টি বলে যে কিছু হয়, আকাশ থেকে জল পড়ে, এই জিনিসগুলো তার কাছে কল্পনা আর কি। সেই জুটি একত্রে তারা একটার পর একটা হারকোনেনদের স্পাইস প্রোডাকশনগুলোকে নষ্ট করতে থাকে। অন্যদিকে হারকোনেনদের রাজা ভ্লাদিমির হারকোনেন তার নেফিউ রাবানকে ফাইনাল ওয়ার্নিং দিয়ে দেয় যে এবার যদি সেই ফ্রিমেনদের ধরতে সে ব্যর্থ হয় তাহলে সে তার নিজের ক্ষমতা হারাবে। তবে আমাদের পল সে এক টাইপের ভিশন বারবার করে দেখছে, আর এটা অদ্ভুত কিছু না। প্রথম থেকেই তো দেখে আসছে যে পল এরকম কিছু ভিশন দেখে, অর্থাৎ ভবিষ্যতে যেটা হবে সেটা যেন পল আগে থেকেই দেখে ফেলে। সে দেখতে পায় যে সে কোনো একটা মেয়েকে ফলো করছে, এবং তার কারণেই একটা হোলি ওয়ার শুরু হয়েছে, একটা পবিত্র যুদ্ধ, যে যুদ্ধ এই গ্রহ এবং এই গ্রহবাসী অর্থাৎ ফ্রিমেনদের সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। পলের মনে একটা ভয় রয়েছে যে এই মানুষগুলোর মধ্যে যে অন্ধবিশ্বাসটা তৈরি হয়েছে তাকে নিয়ে, এটাই হয়তো এই মানুষগুলোর একটা অবনতি ডেকে আনবে। যাই হোক, এবার পলের বড় একটা পরীক্ষা দেওয়ার পালা। পল এতদিন ফ্রিমেনদের সাথে থেকেছে,
তাদের নিয়ম কানুন ভাষা সবকিছু শিখে নিয়েছে। এই ফ্রেমেনরা তার একটা নামও দিয়েছে, তার নাম হচ্ছে মুয়াদ্দিব। অ্যাকচুয়ালি এই মরুভূমিতে একটা ছোট প্রাণী রয়েছে, অনেকটা ক্যাঙ্গারু এবং ইঁদুরের মতন। সেই প্রাণীটার স্পেশালিটি হচ্ছে যে সে নিজে থেকে জল তৈরি করতে পারে নিজের শরীরে, এবং এই ফ্রেমেনরা মনে করে যে এটা পলের জন্য প্রপার নাম। একই সাথে তারা পলকে উসুল বলে ডাকছে। উসুল কথার অর্থ হচ্ছে কাঠামো, অর্থাৎ এই ফ্রেমেনদের যে দলের একটা কাঠামোতে পরিণত হয়েছে সে, যে এই দলটাকে আরো শক্ত বানাচ্ছে। যাই হোক, এখন তার ফাইনাল টেস্ট, শেষ পরীক্ষা। তাকে এই ফ্রিমেনদের মতনই একটা স্যান্ডওয়ার্মকে ধরতে হবে, বালির নিচে থাকা সে বৃহৎ প্রাণীটা যাকে তারা শাইহুলুদ বলে ডাকে। এবং পল এই পরীক্ষায় সফল হয়। জাস্ট সফল হয় না, বরং সে একটা বৃহৎ স্যান্ডওয়ার্মকে ধরে, যেটাকে তার গ্র্যান্ডফাদার ওয়ার্মও বলে। অর্থাৎ সেই স্যান্ডওয়ার্মটার সাইজটা এতটা বড় ছিল যেটা এই ফ্রিমেনরা আজ পর্যন্ত কোনোদিন দেখেননি। আর এই দৃশ্যগুলো দেখার পরেই তো স্টিলগারের মনে আরো বিশ্বাস তৈরি হয় যে হ্যাঁ ভাই, এইটাই হচ্ছে লিসানাল গাইড। মানে তাদের যে এমন ভবিষ্যৎবাণী ছিল, যে যে জিনিসগুলো লেখা ছিল ঠিক সেই জিনিসগুলোই তো ঘটছে। পল সেইভাবে নিজেকে প্রমাণ করে দিচ্ছে, আর এবং পলের মা তো এটাই চেয়েছিল। পলের মা, তার মাথায় অন্য প্ল্যান চলছে। একই সাথে জেসিকা কিন্তু এখন রেভারেন্ড মাদার, তার আদেশ সবাই শুনবে। জেসিকা বলেই দিয়েছে যে পল হচ্ছে লিসানাল গাইড, এবং তার সেই নতুন কৃতিত্ব, এই বৃহৎ স্যান্ডওয়ার্ম ধরাটার গল্পটা এই গ্রহের কোনায় কোনায় ছড়িয়ে দেওয়া হয়। একই সাথে জেসিকার পেটে যে একটা বাচ্চা ছিল বললাম না, সেটা একটা মেয়ে যার নাম হচ্ছে আলিয়া। সে নীল পানীয়টা পান করার পর জেসিকার মধ্যে একটা অ্যাবিলিটি তৈরি হয়ে গেছে যে সে তার পেটের যে বাচ্চাটা, অর্থাৎ সে ভ্রূণটার সাথে কমিউনিকেট করতে পারে। সে তার মায়ের পেটে তো রয়েছে, তবে বাইরের সব খবর সে রাখছে, এবং সে জেসিকার সাথে কথাও বলছে। অবভিয়াসলি তাদের কথাটা মুখে বলে তো হচ্ছে না, একটা অন্য টেলিপ্যাথিক লেভেলে হচ্ছে। এখন তারা দক্ষিণে যাবে, কারণ এতক্ষণ ধরে যা যা জিনিস দেখলাম সেটা এই গ্রহের নর্থের সাইডে হয়েছে। সাউথে যে ফ্রিমেনরা রয়েছে তারা আবার ফান্ডামেন্টালিস্ট। তবে পল সেখানে যেতে চায় না, কারণ পল একটা ভিশন দেখেছে। সে দেখেছে যে সে যদি সাউথে যায় একটা অনর্থ হবে, সব কিছু শুকিয়ে যাবে, মানুষেরা মারা যাবে। সে দেখেছিল যে সে একটা মেয়ের পিছু পিছু হাঁটছে, এবং সেই মেয়েটা বা সেই মহিলাটা আর কেউ না, সেটা পলের নিজেরই তো মা। পল এই ক্ষমতা, এই পলিটিক্স, এগুলো কিছুই চায় না। সে জাস্ট নিজের পরিবারের মৃত্যুর বদলাটা নিতে চায়। কিন্তু তার মা, তার লক্ষ্য অনেক বড়। সে তার নিজের ছেলেকে ইউজ করে এই সম্পূর্ণ গ্রহতে একটা ক্ষমতা তৈরি করতে চায় তাদের। আর এটাই তো বেনে জেসেরিটরা সারা জীবন ধরে করে এসেছে। মোটামুটি এই ইউনিভার্সের যতগুলো বড় বড় রাজবংশ বা বড় বড় হাউস রয়েছে, সব জায়গাতেই আপনারা বেনে জেসেরিটদের দেখতে পারবেন। রাজাকে কনসাল্ট করা থেকে শুরু করে ছোট বড় সব কাজে বেনে জেসেরিটদের ইনফ্লুয়েন্স রয়েছে। এবং আর একটা কথাও আপনাদের জানিয়ে দিই, এই যে এই গ্রহের ফ্রেমেনরা যে বিশ্বাস করে না যে অন্য বিশ্ব থেকে আরেকজন কেউ আসবে যে তাদের প্যারাডাইসে নিয়ে যাবে, মানে এই সম্পূর্ণ গ্রহটাকে পরিবর্তন করে দেবে, এই যে ভবিষ্যৎবাণীটা রয়েছে, এটা তো কেউ না কেউ তো তাদের মাথাতে ঢুকিয়েছে না। মানে র্যান্ডামলি তো আর আকাশ থেকে টপকায় নিয়ে এই আইডিয়াটা। এইটাও এই বেনে জেসেরিটদের একটা প্রোগ্রামের অংশ ছিল, যেটার নাম ছিল মিশনারিয়া প্রোটেক্টিভা, যেখানে তারা উইক এবং পুরাতন মাইন্ডেড মানুষদের মনের মধ্যে এই টাইপের গল্পগুলো পুঁতে দিত যে হ্যাঁ, সত্যিকারের তাদের এই দুর্দশা থেকে কেউ একজন বাঁচানোর জন্য আসবে। যাই হোক, পল তো সাউথে যাচ্ছে না, কিন্তু জেসিকা কাছে যাচ্ছে। সাউথে সবাই যেতে পারে না, সেখানকার আবহাওয়া সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ সাউথটা স্যান্ডস্টর্ম দিয়ে ঘেরা থাকে, যার কারণেই সাউথে কেউ আক্রমণও করার মতন সাহস পায় না। তবে এই ফ্রেমেনরা সেই স্যান্ডওয়ার্ম, সেই শাইহুলুদ নামক জন্তুটার ব্যবহার করছে, তাই এইসব বালির ঝড়টরে তাদের কোনো সমস্যা হবে না। অন্যদিকে হারকোনেনদের একটার পর একটা স্পাইস ডিপোর ধ্বংস হয়ে যাচ্ছে। রাবান লাস্টে উত্তেজিত হয়ে তার ফ্লিট নিয়ে বেরিয়ে পড়ে ফ্রেমেনদের উপরে আক্রমণ করার জন্য। তবে ফ্রেমেনরা কোথায় লুকিয়ে রয়েছে সেটা সে খুঁজবে কি করে? উল্টে যেমনটা বলেছিলাম, সেই বালিতে, সেই পরিবেশে ফ্রিমেনদের অ্যাডভান্টেজ বেশি। তারা এই পরিবেশটাকে ব্যবহার করতে জানে। স্বাভাবিকভাবেই হারকোনেনরা সেখানে টিকতে পারে না। রাবান কোনো মতে তার নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালায়। গোটা বিশ্বজুড়ে এখন সেই ফ্রিমেন যোদ্ধাটার নাম ছড়িয়ে গেছে, অর্থাৎ মুয়াদ্দিব। পলের নাম যে মুয়াদ্দিব এটা তো তারা জানে না। পল যে জীবিত রয়েছে এটাও তারা জানে না। রাজা সাদাম চেয়েছিল যে একটা অ্যাসাসিনস পাঠিয়ে কোনো মতে সেই মুয়াদ্দিবকে যদি হত্যা করা যায়, বা তার সাধুকার বাহিনীদের যদি সেখানে পাঠিয়ে সরাসরি আক্রমণ করা যায়। কিন্তু তার মেয়ে প্রিন্সেস রোডলান জানিয়ে দেয় যে এটা করলে এই মুহূর্তে হিতে বিপরীত হয়ে যেতে পারে। এখানে সৈন্যবল কাজ করছে না ভাই, এখানে ধর্ম কাজ করছে। সেই মুয়াদ্দিবকে এখন বহু মানুষ প্রফেট মনে করে। আপনি যদি একটা প্রফেটকে হত্যা করেন, তাহলে তার প্রতি বিশ্বাস মানুষের আরো কয়েক গুণ বেড়ে যাবে, এবং মানুষ আরো বেশি লড়াইতে নেমে পড়বে। সো আচমকা আক্রমণ করাটা বুদ্ধিমানের কাজ এখানে হবে না। তবে এখন কি করা উচিত? আমরা সেখানে রেভারেন্ড মাদার গিয়াস মহিমকে দেখতে পাই, যাকে আগের পার্টেও দেখেছিলাম। তারা এখন প্ল্যান করবে যে এই যে অশান্তিটা চলছে আরাকিস গ্রহের সেই ফ্রিম্যান এবং হারকোনেনদের মধ্যে, এটাকে রাজনীতি কিভাবে বানানো যায়। আমরা তারপর আর একটা নতুন চরিত্রকে দেখতে পাই, যার নাম হচ্ছে ফিয়েড রাউথা হারকোনেন। অভিনেতা অস্টিন বাটলার এই চরিত্রটাকে পোর্ট্রে করেছেন, এবং টু বি অনেস্ট
হি জাস্ট নেইলড ইট। তার মতো রুথলেস ক্যারেক্টার নেই, তার মধ্যে কোনো মায়া দয়া, মানুষকে খুন করা যেন তার কাছে নর্মাল, এমনকি ব্যথা থেকেও সে প্লেজার অনুভব করে, অর্থাৎ শরীরের যন্ত্রণাটা তার কাছে আনন্দের মতো। আগামীকাল তার জন্মদিন এবং সেই উপলক্ষে তার আঙ্কেল ভ্লাদিমির হারকোনেন একটা বড়সড় প্ল্যান করে রেখেছে। সেখানে একটা অ্যারিনাতে একটা লড়াই হবে। ফিউড সেখানে লড়াই করবে তাদের কাছে বন্দী থাকা অ্যাট্রেডিসদের সাথে। তবে মজার ব্যাপার হচ্ছে সেই অ্যাট্রেডিসদের আগের থেকে ইঞ্জেকশন দিয়ে অসুস্থ করে দেওয়া হয়েছে, যাতে ফিউড ইজিলি তাদেরকে লড়াইতে হারিয়ে দিতে পারে। তবে একজন কয়েদিকে ড্রাগড করা হয়নি। ফিউড সেটা বুঝতে পারে। আসলে তার আঙ্কেল ভ্লাদিমির হারকোনেন দেখতে চেয়েছিল যে তার নেফিউ কেমন লড়াই করে, এবং ফিউড সত্যি তাকে প্রমাণ করিয়ে দেয় যে হ্যাঁ, তার মতন রুথলেস কেউ হয় না। সে বিনা প্রোটেক্টিভ শিল্ডেই সে অ্যাট্রেডিস সৈন্যটাকে সেখানে হারিয়ে দেয়। বাই দ্য ওয়ে, এই সিনটা একটু ইউনিক, কারণ সম্পূর্ণ সিনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে শুট করা হয়েছিল এবং পরিচালক ড্যানিস ভিলনিউভকে স্মার্টও বলতো এটার জন্য। দেখুন, প্ল্যানেটটা হচ্ছে গেরি প্রাইম। এই প্ল্যানেটটা অন্যান্য গ্রহের মতন অত ফ্লোরিশ না, এখানে তেমন গাছপালা নেচার তেমন নেই। একই সাথে এখানে রয়েছে একটা ব্ল্যাক সান, কালো সূর্য, এবং এই পরিবেশটাকেই ভালো মতো পোর্ট্রে করার জন্যই সে এই গ্রহটাকে সম্পূর্ণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভাবে দেখিয়েছে। একই সাথে এই সাদা কালো রং এই চরিত্রটাকেও ভালো মতন ফুটিয়ে তুলেছে, অর্থাৎ ফিউড রাউথা। সে তার আঙ্কেলের কাছে চলে যায় সরাসরি এবং তাকে জিজ্ঞেস করে যে কেন সেই কয়েদিটাকে ইঞ্জেকশন দেওয়া হয়নি। তার আঙ্কেল কি চেয়েছিল যে তার নেফিউ মারা যাক? তার আঙ্কেল জানায় যে না, বরং সে দেখতে চেয়েছিল যে ফিউড কতটা ক্যাপেবল, কতটা সাহসী, এবং সে প্রমাণ করে দিয়েছে। উপহার হিসাবে সে ফিউডকে পাঠাচ্ছে আরাকিস নামক সেই গ্রহতে। সেখানকার স্পাইস প্রোডাকশন সবকিছু এখন তার দায়িত্বে হবে। তবে অলরেডি ভ্লাদিমিরের আর একজন নেফিউ অর্থাৎ রাবান, সে তো সেখানকার দায়িত্বে ছিল। ওয়েল, রাবান তো বারবার ব্যর্থ হয়েছে, সে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেনি। বাই দ্য ওয়ে, সেখানে আরেকজন বেনে জেসরিটকে আমরা দেখতে পাই, যার নাম হচ্ছে মার্গট ফেডরিং। সে চলে যায় ফিউডকে সিডিউস করার জন্য, তাকে পটানোর জন্য। এই বেনে জেসরিটদের কাজই তো এরকম। সে তার নিজের কথার জোরে, যেমনটা জানেন যে তাদের একটা ক্ষমতা রয়েছে, তারা মানুষদের বশে করে নিতে পারে। সে ফিউডের সাথে একটা সম্পর্ক স্থাপন করে। তবে তারা এই কাজটা কেন করলো? ওয়েল, তারা দেখতে চেয়েছিল যে ফিউডের মধ্যে সেই ক্ষমতাটা আছে নাকি, যে সে রাজ করতে পারবে নাকি। অ্যাকচুয়ালি তার আঙ্কেল ভ্লাদিমির হারকোনেন, সে তো তাকে প্রমিস করেছিল যে সে যদি সেই আরাকিস নামক গ্রহতে স্পাইস প্রোডাকশন যদি বাড়িয়ে দিতে পারে, তাহলে সে তাকে এম্পোরার বানিয়ে দেবে। তবে বর্তমানে তো এম্পোরার রয়েছে শাডাম দ্য ফোর্থ, তাহলে সেই হারকোনেন পরিবারের কেউ একজন এম্পোরার হবেই বা কি করে? বললাম তো, চারিদিকে চলছে পলিটিক। এই গোটা ইউনিভার্সে একগুচ্ছ রাজ পরিবার রয়েছে যারা জানেও না যে রাজা শাডাম লুকিয়ে লুকিয়ে সেই অ্যাট্রেডিসদের উপরে আক্রমণ করেছিল। এই সত্যটা যখন অন্যান্য হাউসরা জানতে পেরে যাবে, তখন অবশ্যই সেই রাজা শাডাম দ্য ফোর্থকে গতিচ্যুত করতে কেউ পিছপা হবে না। আর সেটারই সুযোগ নিয়ে তারা ফিউডকে সেই রাজসিংহাসনে বসাবে। আর ফিউড যদি সত্যি এটা করতে পারে, সত্যি যদি রাজসিংহাসনে বসতে পারে, তাহলে তার বীজটা যেটা মার্গট নামক সেই মেয়েটার পেটে রয়েছে। বেনে জেসরিট এইটাই তো করেছিল, যে তারা এরকম বহু রাজ পরিবারের সাথে সম্পর্ক স্থাপন করে, যাতে বৃহৎ রাজবংশগুলোর মধ্যে তাদের একটা স্ট্রং ইনফ্লুয়েন্স বজায় থাকে। এই যে দেখুন না, অ্যাট্রেডিস পরিবার, আমাদের যে পল অ্যাট্রেডিস, তার নিজের মাও তো একজন বেনে জেসরিট, তাই না? এখন অনেকের মাথাতে এই প্রশ্নটাও থাকতে পারে যে বেনে জেসরিটরা এগুলো করে কেন, মানে তাদের অ্যাকচুয়াল প্ল্যানটা কি, ফাইনালি তারা কি অ্যাচিভ করতে চাইছে। এটাই এখনো আননোন রয়েছে, যে তাদের মূল উদ্দেশ্যটা কি, মানে গোটা বিশ্ব জয় করা, তাদের নিজস্ব বানানো কোনো ধর্ম স্থাপন করা। ওয়েল, এটাই এখনো সিক্রেট রয়েছে। যাই হোক, পরের দিন আমরা কিছু স্পাইস স্মাগলারদের দেখতে পাই, যারা সেই স্পাইস চুরি করতে এসেছিল, যাদের মধ্যে একজন ছিল গার্নি হ্যালেক, অর্থাৎ সেই অ্যাট্রেডিসদের সৈন্যর যে কমান্ডার ছিল। পল কিন্তু তাকে চেনে। পল প্রথমে তাদের উপর আক্রমণ করতে যায়, তবে পরে যখন দেখে যে এটা গার্নি, সে থেমে যায়। তারা গার্নিকে কিছু বলে না, কারণ অবশ্যই পলের বন্ধু মানে ফ্রেমেনদেরও বন্ধু সে। গার্নি জানায় যে সে কিভাবে সার্ভাইভ করেছিল সেই হারকোনেনদের আক্রমণ থেকে। তবে এখন ব্যাপার হচ্ছে যে হারকোনেনদের তারা কিভাবে হারাবে। ওয়েল, অ্যাট্রেডিসরা যখন এখানে এসেছিল, তারা তাদের পরিবারের যে নিউক্লিয়ার আর্সেনালগুলো রয়েছে না, অ্যাকচুয়ালি প্রত্যেকটা বড় বড় হাউসের নির্দিষ্ট কিছু অস্ত্রাগার রয়েছে, যেখানে পারমাণবিক অস্ত্র রয়েছে। সো এই অ্যাট্রেডিসরাও তাদের পারমাণবিক অস্ত্রগুলোকে এই মরুভূমির মাঝেই একটা পাহাড়ের মধ্যে লুকিয়ে রেখেছিল, একটা ওপেন প্লেস, যাতে কারোর উপর সন্দেহ না যায়। এবং সেই অস্ত্রাগারে যতগুলো নিউক্লিয়ার মিসাইল রয়েছে, যেটা এই সম্পূর্ণ গ্রহটাকে ধ্বংস করে দিতে পারে। আর অবশ্যই এই অস্ত্রটা তাদের প্রয়োজন যদি এই যুদ্ধটা তাদেরকে জিততে হয়, অর্থাৎ হারকোনেনদের যদি ভাগাতে হয়। তো অন্যদিকে জেসিকা চলে যায় সেই টেম্পলে, যেখানে সেই নীল পানীয় অর্থাৎ ওয়াটার অফ লাইফটাকে তৈরি করা হয়। আমরা দেখতে পাই যে কিভাবে একটা ছোট্ট স্যান্ডওয়ার্মকে জলে চুবিয়ে তাকে হত্যা করে তার শরীর থেকে সেই নীল রসটাকে বার করা হয়। বাই দ্য ওয়ে, এই স্যান্ডওয়ার্মগুলো কিন্তু জলে পড়লেই মারা যাবে। জল তাদের কাছে একটা বিষের মতন। তো এই গ্রহতে যদি জল থাকে, তাহলে অবশ্যই সেই স্যান্ডওয়ার্ম বা সেই পবিত্র প্রাণীটা এখানে সার্ভাইভ করতে পারবে না। এটা হচ্ছে বেসিক কথা। এখন প্রশ্ন হচ্ছে যে যদি জল না থাকে, তাহলে ফ্রিমেনরা কিভাবে সার্ভাইভ করছে, মানুষরা কিভাবে সার্ভাইভ করছে। এই ফ্রিমেনদের কাছে বেশ কিছু টেকনোলজি রয়েছে।
আগের পার্টেও আমরা দেখেছিলাম যে মা আমাদের শরীরে যে আমাদের ঘাম তৈরি হয় বা রেচনগুলোকে সেটাকে ফিল্টার করে সেটাকে খাওয়ার মতন বানিয়ে নেয় তারা। একই সাথে বাতাসের মধ্যে যে ময়েশ্চার রয়েছে সেটাকেও তারা পানীয় জলে পরিণত করে নিতে পারে। তো যাই হোক, জেসিকা তো সেখানে গেছে সেই নীল পানীয়টাকে নেওয়ার জন্য। তবে সে জানিয়ে দেয় যে একজন ছেলে এখানে আসবে এই নীল পানীয়টাকে পান করার জন্য এবং তারা যাতে সেই ছেলেটাকে দিয়ে দেয়। তবে সেখানে উপস্থিত একজন গার্ডিয়ান সে জানায় যে এটা তো সম্ভব না, এটা বেআইনি, তাদের নিয়মের বাইরে। আসলে এই পানীয়গুলো তো মেয়েদের জন্যই তো তৈরি করা হয়েছে যে রেভারেন্ট মাদার হবে, কোনো ছেলের জন্য না। জেসিকা তখন তার নিজের সেই পাওয়ার ভয়েসটা ইউজ করে এবং তাকে সেই কাজটা করতে বাধ্য করায়। এখন দেখুন, পল যে এখানে আসবে হয়তো জেসিকা আগে থেকেই জানে, তবে কিভাবে? বেনে জেসটা এত কিছু আগে থেকে কিভাবে জেনে যায়? মানে কখন কে রাজা হবে, কোথায় কি হবে, ভবিষ্যৎ এত কিছু তারা কিভাবে বলে? এটাকেও গল্পে এক্সপ্লেন করা হয়েছে, সিনেমাতে না, মানে সেই বইতে এক্সপ্লেন করা হয়েছিল। সেই মরুভূমির মধ্যে থাকা যে স্পাইস অথবা এই নীল পানীয়টা, এটার থেকে একটা সাবস্টেন্স তৈরি হয় যেটাকে অ্যাওয়ারনেস স্পেকট্রাম নার্কোটিক বলা হয়। অর্থাৎ সেটা মানুষদের শরীরে কিছু আলাদা আলাদা অ্যাবিলিটিস তৈরি করে, মানুষেরা তার ক্ষমতার ফুল পোটেনশিয়ালটা ইউজ করতে পারে। অন্যদিকে ফিউড তো সেই ক্ষমতা পাওয়ার পর একেবারে ধুমধুমার আক্রমণ শুরু করেছে সেই ফ্রিম্যানদের সেটেলমেন্টের উপরে। বহু ফ্রিম্যান সেখানে মারা যায়। ফ্রিম্যানদের যে জলাশয়টা ছিল যেখানে বহু মৃত ফ্রিম্যানদের শরীর থেকে ফ্লুইডগুলো নিয়ে তারা যে পুলটা বানিয়েছিল সেগুলো সব কিছু ধ্বংস করে দেয় সে। অন্যদিকে রাবান সেখানে ফিউডকে থেকে আরো রেগে যায় যে ফিউড এখানে কি করছে। তবে ফিউড তখন রাবানকে তার নিজের পা চাটতে বলে, জুতোতে চুমু খেতে বলে। সে স্পষ্ট কথা তাকে বলে দেয় যে ভাই, তোমার দিন চলে গেছে, এখন এখানে আমার ক্ষমতা চলবে, তাই যদি জ্যান্ত থাকতে চাও তো চুপচাপ থাকো। সো সেই হারকোনেনরা পুরোদমে আক্রমণ করছে, যার কারণে এই ফ্রিমেনরা একটা এমার্জেন্সি মিটিং ডেকেছে যেটা সাউথে হবে। আর এই সেটেলমেন্টে ফ্রিমেনদের যে লিডার অর্থাৎ স্টিলগার সে চরম আহত, সে যেতে পারবে না, সেই কারণে সে পলকে পাঠাচ্ছে। তবে পল বা মাওদ্বীপ সে তো যেতে চাইছে না, কারণ সে একটা স্বপ্ন দেখেছে, একটা ভিশন, যে সে যদি সাউথে যায় তাহলে এক যুদ্ধ হবে, যে যুদ্ধে এই ফ্রিমেনরা না খেতে পেয়ে মারা যাবে, মানে সবকিছু ধ্বংস হয়ে যাবে। তবে তার কাছে তো আর কোনো রাস্তাও তো নেই। পল তখন সেই মরুভূমিটাকে, সেই পরিবেশটাকে প্রশ্ন করতে থাকে যে তার কি সাউথে যাওয়া উচিত। সেই মৃত জামিদ যাকে পল লড়াইতে হারিয়েছিল, সেও পলকে এসে উপদেশ দেয় যে হ্যাঁ, তার যাওয়া উচিত। সেখানে গেলে তবেই তো সে ভবিষ্যৎটা জানতে পারবে। ভবিষ্যৎ জানতে গেলে তাকে আগে অতীতটা জানা প্রয়োজন, এবং সব অতীত জানতে হলে তাকে সেই নীল পানীয় পান করতে হবে। এবং অবশেষে পল রাজি হয়ে যায়। পল অবশেষে সে নীল পানীয়টা পান করে এবং সে দেখতে পায় যে সে মরুভূমিতেই এক সমুদ্র তৈরি হয়েছে, এবং সেখানে সে তার নিজের বোনকেও দেখতে পায়, অর্থাৎ আলিয়া, যে এখনো জন্ম নেয়নি। সে পলকে ভালোবাসে, প্রতিটা মুহূর্তে সে পলের সাথেই রয়েছে। অন্যদিকে বর্তমানে পলের কিন্তু হুঁশ আসেনি সেই লিকুইডটা পান করার পরে, এবং প্রত্যেকে জেসিকাকে দোষারোপ করছে। চ্যানি সেও জেসিকাকে আজে বাজেই কথা বলছে যে এই মানুষগুলোর অন্ধবিশ্বাসের জন্যই পল তার জ্ঞান হারিয়েছে। পল শ্বাস প্রশ্বাস নিচ্ছে না। চ্যানি মনে করেছে যে সে হয়তো মারা গিয়েছে এই মানুষগুলোর জন্য। সত্যি তো সে পলকে ভালোবাসত, তবে জেসিকা জানায় যে এগুলো তো জাস্ট তার ভাগ্যেরই একটা অংশ। চ্যানি এখানে আসবে এবং তার চোখের জলই পলকে পুনর্জীবিত করবে। আর সত্যি তাই হয়। চ্যানির চোখের জল সেই নীল পানীয়র সাথে মিশিয়ে পলকে যখন পান করানো হয় বা পলের মুখে যখন দেওয়া হয়, সাথে সাথে পলের হুঁশ চলে আসে এবং স্টিলগারের মনে আবারও সেই নতুন বিশ্বাস তৈরি হয়, ঠিক যেমনটা তাদের সেই প্রফেসিতে লেখা ছিল যে সে লিসেনাল গাইব যে মৃত্যুর থেকে আবারও ফিরে আসবে। সেই লিকুইডটা পান করার পর পল তার কনসিয়াসনেস এক্সট্রিম লেভেলে আনলক করে ফেলেছে। তার মধ্যে এখন দুর্দান্ত কিছু অ্যাবিলিটিস চলে এসেছে। সে অতীত এবং প্রত্যেকটা পসিবল ফিউচার দেখতে পাচ্ছে, অর্থাৎ তার কোন কর্মে কি কি ফলাফল দেখা যেতে পারে সে সব কিছুই জানে। এবং সব থেকে কঠিন সত্যটা অতীতের সে জানতে পেরেছে, সেটা হচ্ছে তার শরীরে হারকোনেনদের রক্ত বইছে। যে হারকোনেনদের সে এত ঘৃণা করে এসছে, যে হারকোনেনরা তার পরিবারকে হত্যা করেছে, সেই হারকোনেনদের রক্তই তার শরীরে বইছে, কারণ তার মা অর্থাৎ জেসিকা সে হচ্ছে সেই ভ্লাদিমির হারকোনেনের মেয়ে। আর আশা করি এখন আপনারা বুঝতে পারছেন যে সেই বেনে জেসরিটরা কীভাবে গোটা দুনিয়া জুড়ে জগা খিচুড়ি পাকিয়ে রেখেছে। অন্যদিকে পল ফাইনালি সেই সাউথের ফ্রিম্যানগুলোর মুখোমুখি হয়। প্রথমে তারা সন্দেহ করেছিল যে পল হয়তো কোনো স্বাভাবিক মানুষ, সে আসলেই কোনো মাসায়া বা কেউ না। তবে পল তাদেরকে প্রমাণ করে দেয় যে হ্যাঁ, সেই হচ্ছে সেই লিসেনাল গাই। সে সেখানে উপস্থিত বহু মানুষের অতীত এবং ভবিষ্যৎ বলে দেয়, তাদের জীবনে এমন কিছু ঘটনা বলে দেয় যেগুলো তারা ছাড়া আর কেউ জানতো না। প্রত্যেকের মনে এখন বিশ্বাস তৈরি হয় যে হ্যাঁ, পলই তাদের এই দুনিয়াটাকে পরিবর্তন করে দেবে, এই সম্পূর্ণ ডুনটাকে একটা সবুজ গ্রহতে পরিণত করবে। তারা রাজা শাডাম দ্য ফোর্থকে সরাসরি বার্তা পাঠিয়ে দেয় পল জীবিত রয়েছে। প্রিন্সেস এরুলান সরাসরি তাদের রেভারেন্ট মাদার গিয়াস মহিমকে জিজ্ঞেস করে যে সেই কি তার পিতাকে উপদেশ দিয়েছিল সেই অ্যাট্রিডিসের উপরে আক্রমণ করার। অবভিয়াসলি এইসব বেনে জেসরিটরা ছাড়া আর কে করবে? মোটামুটি প্রত্যেকটা রাজপরিবারেই তারা একটা একটা করে বীজ বপন করে রেখে গেছে। তাদের নির্দিষ্ট কিছু এজেন্ডা রয়েছে, তবে পরে যখন তারা বুঝতে পারে যে সেই অ্যাট্রিডিসের উপরে তারা তাদের এজেন্ডা বা তারা তাদের এই ক্ষমতাটাকে ফলাতে পারছে না, সেই কারণে তারা অ্যাট্রিডিসদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার প্ল্যান করেছিল। বাট আনফর্চুনেটলি পল জীবিত রয়েছে। তবে এটাও বুঝি তাদের প্ল্যানেরই অংশ, এবং এই প্ল্যানটাকেই ফুলফিল করার জন্যই তারা প্রিন্সেস এরুলানকে প্রিপেয়ার করছে, তাকে প্রস্তুত করেছে। তবে কেন? এটা একটু বাদই জানবো।
পল তো সেই রাজাকে সরাসরি চ্যালেঞ্জ দিয়েছে, তার রাজ সিংহাসনের চ্যালেঞ্জ, এবং রাজা আসছে এই গ্রহে। আর যেটা জানতে পেরে হারকোনেনরা একেবারেই খুশি না। মানে তাদের মধ্যে তো একটা ভয় রয়েছে না, যে সেই রাজা এসে যদি নিজেই এখন এই হারকোনেনদের এখান থেকে সরিয়ে দেয় তখন কি হবে। সেই কারণে তারা অন্যান্য যে গ্রেট হাউস রয়েছে না, অন্যান্য বড় বড় রাজবংশগুলো, তাদেরকে খবর দেয় যে এই আরাকিস গ্রহে সাদুকাররা আক্রমণ করেছে, অর্থাৎ রাজা আক্রমণ করিয়েছে। অন্যদিকে পল তো সব প্ল্যান করেই রেখেছে যে আক্রমণটা কিভাবে করবে। যাই হোক, এম্পারার সাদাম তারপর ভ্লাদিমির হারকোনেনকে নিজের কাঠগড়ায় এনেছে। তাকে প্রশ্ন করা শুরু করে যে তার গ্রহে যে সেই মুয়াদিব, সেই ফ্রিমেনদের যে লিডার, এত ক্ষতি করে বেড়াচ্ছে, তাকে কি তারা ধরতে পেরেছে, বা সে এখন কোথায় লুকিয়ে গেছে। এই হারকোনেনরা তো মিথ্যে কথা বলে যাচ্ছে যে সেই মুয়াদিব হয়তো মারা গেছে। অ্যাকচুয়ালি সেই মুয়াদিব যে সেই পল অ্যাট্রিডিস, সেই অ্যাট্রিডিস পরিবারের একজন যে এখনো জীবিত রয়েছে, এটার ব্যাপারে এই হারকোনেনদের কোনো ধারণাই নেই। আর কি, ভ্লাদিমির হারকোনেনকে তার নিজের ব্যর্থতার ফলটা ভোগ করতে হয়। সেই এম্পারার তার সম্পূর্ণ সাদুকা বাহিনী নিয়ে তো এখানে চলে এসেছে, তবে তারা কি সেই ফ্রিমেনদের সাথে লড়াই করতে পারবে? একদমই না। পল অ্যাট্রিডিসের সেই নেতৃত্বে ফ্রিমেনরা সেখানে আক্রমণ করে দেয়। ফ্রিমেনরা সেই বৃহৎ আকারের স্যান্ডওয়ার্মগুলোকে এনেছে সেই যুদ্ধে। অবভিয়াসলি সাদুকাররা তাদের সামনে টিকতেই পারে না। সেই রাজ দরবারে পল অ্যাট্রিডিস সরাসরি এসে প্রবেশ করে এবং ভ্লাদিমির হারকোনেনকে হত্যা করে চলে যায়। তার লোকদের বলে দেয় যে ভ্লাদিমিরের দেহটা মরুভূমিতে ফেলে রাখতে এবং রাজাকে জীবিত তার কাছে নিয়ে আসতে, কিন্তু রাজার যে বাহিনী রয়েছে এই সাদুকারগুলো, তাদের সবাইকে হত্যা করে দিতে। আর কি, সে আরাকিসে সেই সাদুকারদের দমন শুরু হয়। ফ্রিমেনদের সাথে আর কেউ টিকতে পারে না। অন্যদিকে রাবান, সেও মারা যায় গার্নির হাতে। মানে গার্নি ফাইনালি তার বদলাটা নিয়েছে। অবশেষে পল সে রাজার মুখোমুখি হয়। এম্পারার সাদাম পলকে বলে যে আমি তোমার রাজা, তুমি আমার সামনে মাথা নত করবে। তবে পল কি অবভিয়াসলি এটা করবে? একদমই না। এরাই তো তার পিতাকে হত্যা করেছে। বরং সে রাজাকে সরাসরি চ্যালেঞ্জ করে। এখন রাজা যদি নিজে লড়াই না করতে পারে, সে বরং একটা চ্যাম্পিয়নকে বেছে নেবে। আর তখন ফিউড চলে আসে রাজার হয়ে লড়াই করার জন্য। আর সেখানে শুরু হয় তাদের মধ্যে এক ভয়ানক লড়াই। এবং টু বি অনেস্ট, এই লড়াইটা দেখার মতন ছিল। কোনো আলতু ফালতু মিউজিক না, জাস্ট দুটো মানুষ জীবন মৃত্যুর লড়াই লড়ছে। তবে পল অনেক আঘাত পাওয়ার পরেও ফাইনালি ফিউডকে একটা ফেয়ার ফাইটে সেখানে হারিয়ে দেয় এবং রাজাকে চ্যালেঞ্জ করে বসে। বাই দ্য ওয়ে, সে গ্রেট হাউসগুলো এই প্ল্যানেট অরবিটে চলে এসেছে। তারা অপেক্ষায় রয়েছে যে যদি পল এই রাজার উপরে কোনো আক্রমণ করে বা রাজাকে হত্যা করে, তারা যুদ্ধে নেমে যাবে। পল তাদেরকে জানায় যে সে গ্রেট হাউসরা যদি একটা পাও এগোয় বা একটা আক্রমণও যদি করে, তাহলে এই গ্রহের যত স্পাইস রয়েছে সবকিছু তারা ধ্বংস করে দেবে। তাদের কাছে নিউক্লিয়ার ওয়েপেন রয়েছে এবং এই এত লড়াইতে সবকিছু হচ্ছে এই স্পাইসটাকে নিয়েই। যাই হোক, পল তারপর চলে যায় সেই রাজাকে হত্যা করার জন্য, তার বদলা নেওয়ার জন্য। তখন রাজার সেই মেয়ে প্রিন্সেস এরুলান তার পিতার জীবন ভিক্ষা করে। সে পলকে বিয়ে করবে। এই রাজ সিংহাসন এখন পলের। মানে পল আইনগতভাবে রাজাতে পরিণত হচ্ছে। মানে রাজগদিটাকে সে আর ছিনিয়ে নিচ্ছে না, রাজার মেয়েকে বিয়ে করেই সে রাজ সিংহাসনে বসছে। তবে যেহেতু এখন পল রাজা, এখন এম্পারার সাদ্দামকে তার সামনে মাথা নত করে তার হাতে চুমু খেতে হবে। তবে চ্যানি, যে পলকে সত্যিই ভালোবেসেছিল, সে কি এগুলো চেয়েছিল? সে চেয়েছিল যে পল তাদের সাথে এই যুদ্ধে লড়াই করুক। এই প্রফেসি, এই ভবিষ্যৎবাণী, এগুলো তো সে কখনোই বিশ্বাস করেনি। পল তাকে বলেছিল যে সে ক্ষমতা চায় না, বরং সে এই ফ্রিম্যানদের হাতে হাত মিলিয়ে লড়তে চায়। কিন্তু এখন তো পল সম্পূর্ণ এই গ্যালাকটিক এম্পায়ারের উপরে রাজ করতে চাইছে। এরই মধ্যে যখন খবর আসে যে সেই গ্রেট হাউসগুলো এই চুক্তি মানতে নারাজ, অর্থাৎ তারা পলকে রাজা হিসাবে মেনে নেবে না, তখন পল তার ফ্রিম্যানদের পাঠিয়ে দেয় সে গ্রেট হাউসগুলোর এগেনস্টে যুদ্ধ করার জন্য। সে তার লোকেদের বলে দেয় যে সেই মানুষগুলোকে প্যারাডাইসে পাঠিয়ে দিতে। চ্যানি এই জিনিসটা কখনোই চায়নি যে পল নিজে তার লোকদের এরকম যুদ্ধে পাঠিয়ে দিই। তবে সেই মানুষগুলো যে ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করত, সেটা তো একটু একটু করে সফল হচ্ছে। বাইরের থেকে কেউ একজন এসেছে যে তাদেরকে এই যুদ্ধে জয় এনে দিয়েছে। তবে এটা তো জাস্ট আরাকিস গ্রহের একটা ছোট লড়াই। আলিয়া নামক সেই ছোট মেয়েটা যে এখনো তার মায়ের পেটেই রয়েছে, সে যখন জেসিকাকে জিজ্ঞেস করে যে বাইরে কি হচ্ছে, তার ভাই কি করছে, জেসিকা তখন জানায় তার ভাই সেই গ্রেট হাউসগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এবং এখান থেকে শুরু হয় সেই হোলি ওয়ার, সেই পবিত্র যুদ্ধ, যেটারই তো ভয় পল প্রথম থেকেই করেছিল। চ্যানি এই স্থান ছেড়ে চলে যায়। সে পলকে ছেড়ে সবকিছু ছেড়ে চলে যায়, কারণ সেই জিনিসটাকে নিজের চোখে দেখতে পারবে না। সে যুদ্ধ চায়নি, বরং সে শান্তি চেয়েছিল। সে স্বাধীনতা চেয়েছিল যে তার গ্রহের মানুষেরা শান্তিতে বসবাস করুক, যাতে কোনো বাইরের মানুষদের বা বাইরের কারোর ইনফ্লুয়েন্স যাতে এখানে না থাকুক। তবে সবকিছু এখন নাগালের বাইরে চলে গেছে। সেই পল যার মধ্যে এখন চরম ক্ষমতা, তার মা অর্থাৎ জেসিকা পলকে মনে করছে সেই কোয়াইসার্স হাদরা, যে গোটা এই দুনিয়াটাকে জয় করবে। অন্যান্য বেনে জেসেটরা এটাকে তো মেনে নিতেই পারছে না, কারণ পলের উপরে তাদের ক্ষমতা কাজ করছে না। কিন্তু জেসিকা তো পলকেই সাপোর্ট করছে। আর এখানেই জেসিকা এবং তার দল অর্থাৎ সেই বেনে জেসেটদের মাঝখানে একটা বিবাদও তৈরি হয় এবং এই সিনেমাটা এখানেই শেষ হয়। ডিউন ইউনিভার্সটা অনেক বড়, অনেক স্টোরি রয়েছে। এখন যদি ছোটখাটো প্রশ্নের কথা আসেন তো প্রচুর রয়েছে এখানে, যেটা অবশ্যই আমার একটা ভিডিওতে বলে বোঝানো সম্ভব না। বাট আশা করি আপনাদের বেসিক কনসেপ্টটা বোঝাতে পেরেছি যে
এই রাজবংশগুলোর মধ্যে কি পলিটিক্স চলছে, কেন অ্যাট্রেডিসরা এত ভালো হওয়া সত্ত্বেও সবকিছু হারালো, অন্যদিকে বেনে জেসেটরা কিভাবে নিজেদের ইনফ্লুয়েন্স সব রাজ পরিবারের মধ্যে বজায় রেখেছে। যেমনটা দেখলেন এই হারকোনেনরা তো মারা গেল, অর্থাৎ ভ্লাদিমির হারকোনেন, তারপর ফিউড, অন্যদিকে রবান। কিন্তু মার্গট নামক সেই মেয়েটা যে ফিউডের সাথে সম্পর্কটা স্থাপন করেছিল এবং তার পেটের মধ্যেও তো হারকোনেনের একটা বীজ বপন হয়েছে। এই সম্পূর্ণ ইউনিভার্সটাকে তারা নিজেদের মতন করে চালানোর চেষ্টা করছে, যার কারণেই তারা নিজেরাই ভুয়ো খবর, ভুয়ো বিশ্বাস মানুষদের মধ্যে তৈরি করছে। এরপরে কি হবে সেগুলো তো জাস্ট আমরা অনুমান করতে পারি, তবে যেটাই হবে বড় সড়ো কিছু হবে। আমি রিকমেন্ড করবো আপনাদের সম্পূর্ণ সিনেমাটা দেখে তারপর এক্সপ্লেনেশনটা দেখা, কারণ সত্যি বলতে এরকম চরম লেভেলের সিনেমাটোগ্রাফি, এরকম ভিজুয়াল, এরকম স্টানিং এক্সপিরিয়েন্সগুলো আপনি সচরাচর সব সিনেমাতে পাবেন না। অ্যান্ড দিস ইজ ইট গাইজ। আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। যারা যারা সিনেমাটা দেখেছেন তারা আশা করি বুঝেছেন যে আমাকে কতটা রিসার্চ করে এই ভিডিওটাকে বানাতে হয়েছে। সো আমার এই খাটনির জন্য সেই লাইক বাটনটা একবার ঠুকে দিতে ভুলবেন না। কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো থিওরিজ থাকলে কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।